অমৃতা ব্যানার্জি রচিত গল্প অমৃতধারা। লাঞ্চ টাইমে নিজের কেবিনে বসে কিছু জরুরি কাগজ খুঁটিয়ে দেখছেন সারদা। হাতে মাত্র 2 মাস সময়, তার মধ্যেই সব কাজ গুছিয়ে নিতে হবে। হঠাৎ দরজায় আওয়াজ শুনে কাগজের দিকে চোখ রেখেই সারদা বললেন, কাম ইন। দরজা সামান্য ফাঁক করে পিয়ন রতন বললেন, ম্যাডাম, আপনাকে প্রিন্সিপাল স্যার নিজের কেবিনে ডেকেছেন। ঠিক আছে, তুমি যাও, বলে কাগজগুলো টেবিলের একপাশে সরিয়ে রাখলেন সারদা। তার মনটা বিরক্তিতে ভরে গেল। আজ সেকেন্ড হাফে বিশেষ কাজ না থাকায় তাড়াতাড়ি বেরোনোর কথা ভেবেছিলেন সারদা। এখন আবার প্রিন্সিপাল নতুন কোনো কাজ চাপিয়ে দিলেই প্ল্যান পণ্ড হবে। প্রিন্সিপালের কেবিনে নক করতে ডক্টর শ্রীকান্ত দুবে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বললেন, প্লিজ কাম ইন সারদা, উই আর এগারলি ওয়েটিং ফর ইউ। দুবে যে সামনে চেয়ারে বসে আছেন প্রফেসর ভাস্কর শ্রীবাস্তব। মুহূর্তের জন্য ভাস্করের দিকে তাকিয়ে চোখ সরিয়ে সারদা প্রিন্সিপালকে বললেন, আমাকে ডেকেছিলেন স্যার? ইয়েস সারদা, তুমি তো জানো জুলাইয়ে ক্যালিফোর্নিয়াতে যে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড আয়োজিত হতে চলেছে, তাতে আমাদের কলেজের একজন স্টুডেন্ট ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। হ্যাঁ স্যার, সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্স অনার্সের স্টুডেন্ট মোনালিসা কোয়ালিফাই করেছে। ও ভীষণ ব্রাইট স্টুডেন্ট। অবশ্যই মোনালিসার জন্য কলেজ গর্বিত। তবে আমি আরও একটি গুড নিউজ তোমাকে দিতে চাই। ইন্ডিয়া থেকে কোয়ালিফাইড স্টুডেন্টদের সঙ্গে মেন্টর হিসেবে যে টিচাররা যাবেন, তাদের মধ্যে তুমি একজন। কলেজের ম্যানেজিং কমিটি অনেক দিন আগেই তোমার নাম রেকমেন্ড করেছিল। আজ সিলেকশন কমিটির পক্ষ থেকে ফাইনাল অ্যাপ্রুভাল এসেছে। কনগ্রাচুলেশন সারদা। এত বড় সুখবর শুনে সারদার চোখ প্রথমে উজ্জ্বল হয়ে উঠল, পর মুহূর্তে মুখের উপর গাম্ভীর্যের ছায়া নেমে এলো। কৈশোরে তিনি নিজেও আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিলেন। বিশ্বজয়ের আনন্দ অনুভব করেছিলেন সেই সময়। কিন্তু এতগুলো বছর পেরিয়ে আসার পর আর কথায় কথায় উৎফুল্ল হন না সারদা। এখন প্রাপ্তির থেকেও কর্মে বেশি আগ্রহী তিনি। ভারী স্বরে সারদা বললেন, আমি অনার্ড স্যার, কিন্তু আমার পক্ষে জুলাই ক্যালিফোর্নিয়া যাওয়া সম্ভব নয়। বিস্ফারিত নয়নে কিছুটা উচ্চস্বরে প্রিন্সিপাল বললেন, হোয়াট? তুমি ভেবে বলছো তো? অবশ্যই স্যার, আপনি তো জানেন আমি জুলাই মাসে আমার হোমটাউনে যাচ্ছি। অনেক দিন আগেই তো 1 মাসের লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম। রাইট সারদা, আমি বিষয়টা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন তো আর তোমার ছুটির আবেদন মঞ্জুর করা যাবে না। তোমার সিলেকশন আমাদের কলেজের জন্য একটা প্রাউড মোমেন্ট। তাছাড়া ম্যানেজমেন্টকে আমি কী জবাব দেব? আমি তো আগেই জানিয়েছিলাম যে আপাতত কয়েক মাস কলেজের ডেইলি অ্যাক্টিভিটি ছাড়া আর কোনো ব্যাপারে যেন আমাকে ইনভলভ না করা হয়। আমি ম্যানেজমেন্টকে জানিয়েছিলাম সারদা, কিন্তু তোমার মতো প্রতিভা বিরল, তাই ম্যানেজমেন্ট বোধহয়। আমি দুঃখিত স্যার। আমি রিকোয়েস্ট করছি সারদা, প্লিজ তোমার প্ল্যান পোস্টপোন করো। ক্ষমা করবেন স্যার। আপনি তো আমার কাজ সম্পর্কে সব জানেন। আমার অনেক দিনের সাধনা পূর্ণ হতে চলেছে। এখন পিছিয়ে আসা অসম্ভব। এতক্ষণ সব কথা চুপচাপ শুনছিলেন ভাস্কর শ্রীবাস্তব। এইবার বিদ্রুপাত্মক স্বরে বললেন, ম্যাডামের জীবনে যখন কলেজের রেপুটেশনের থেকেও জরুরি বিষয় আছে, তখন ওনাকে যেতে দিন। কলেজে কি যোগ্য প্রফেসরের অভাব আছে? কড়া দৃষ্টিতে ভাস্করের দিকে তাকিয়ে সারদা বললেন, ভাস্করজি একদম ঠিক বলেছেন স্যার। এখনও যথেষ্ট সময় আছে। আপনি ম্যানেজমেন্টের সামনে ভাস্করজির নাম রেকমেন্ড করুন। উনিও যথেষ্ট যোগ্য। আমি আজ আসি স্যার। নিজের কেবিনের দিকে হাঁটছেন সারদা। হঠাৎ মাথাটা ভার লাগছে। চা খেলে ভালো লাগতো। ক্যান্টিনে যাবেন কিনা ভাবছেন সারদা। এমন সময় পিছন থেকে নির্মলের গলা শোনা গেল, 1 কাপ চা হবে নাকি? মধ্য 40-এর ডক্টর সারদা দিল্লির প্রথম সারির একটি কলেজে ম্যাথমেটিক্সের হেড অব দ্য ডিপার্টমেন্ট। বিয়ে করেননি। কলেজের কাছাকাছি একটি 2 কামরার ফ্ল্যাটে একজন পরিচারিকার সঙ্গে থাকেন। ছুটির দিনে বিভিন্ন এনজিওতে গিয়ে অনাথ শিশুদের পড়ান সারদা। কর্মজীবনের শুরু থেকেই এই কলেজের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। কিন্তু কোনোদিনই সেইভাবে কারোর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠেনি। সবসময় নিজেকে মেকি কাঠনের চাদরে মুড়ে রাখেন তিনি। যদিও ছাত্রছাত্রীদের কাছে সারদা ম্যাম কেবল শিক্ষিকা নন, তিনি প্রকৃত গুরু, ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। সহকর্মীরা যে তাকে বাঁকা দৃষ্টিতে দেখেন, ব্যঙ্গ বিদ্রুপ করেন, তা সারদা বেশ ভালো করেই জানেন। কিন্তু অপমান যা চিরসঙ্গী, তার আর নতুন করে খারাপ লাগার মতো কিছু অবশিষ্ট থাকে না।
সহকর্মীদের মধ্যে একমাত্র ইংলিশের প্রফেসর নির্মলই সারদার কাঠিন্যের চাদর ভেদ করার দুঃসাহস দেখান। সারদাও মনে মনে সেই দুঃসাহসিকতাকে প্রশ্রয় দেন। কলেজের সামনের ক্যাফেটেরিয়াতে মুখোমুখি বসে আছেন নির্মল এবং সারদা। নির্মল কিছু বলতে উদ্যত হলে সারদা তাকে থামিয়ে দিয়ে বললেন, প্লিজ নির্মল, আবার সেই ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা শুরু করো না। আমি কি কোনোদিন তোমার মতের উপর কথা বলেছি? আমি শুধু ভাবছিলাম যদি তোমার প্রজেক্টের সঙ্গী হওয়া যায়। কেন? আমার কবিতার খাতা এখনও তোমার জন্য খালি। সারদা কিছু প্রত্যুত্তর দেওয়ার আগেই তার মোবাইল বেজে উঠল। মোনালিসার বাবা বিখ্যাত ব্যবসায়ী মিস্টার বাজুরিয়া ফোন করেছেন। হ্যালো হ্যালো ম্যাডাম, আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। বলুন। শুনলাম আপনি কোনো রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য ক্যালিফোর্নিয়া যাচ্ছেন না? কি করেন ম্যাডাম? এইসব ইলিটারেটদের জন্য এত বড় অপরচুনিটি মিস করে? মোনালিসা নিডস ইউ। প্লিজ আপনি ওর সঙ্গে যান। পরে আমি আপনার প্রজেক্টের জন্য ফান্ডের ব্যবস্থা করে দেব। কড়া স্বরে সারদা বললেন, সরি টু সে মিস্টার বাজুরিয়া, কিন্তু আপনাদের মতো অভিভাবকদের জন্যই বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। বাবা মা সন্তানের প্রথম গুরু। তারাই যদি অর্থের মূল্যে বিশ্বকে কিনতে চায়, তাহলে সন্তান কি শিখবে? মিস্টার বাজুরিয়ার উত্তরের প্রতীক্ষা না করে লাইন কেটে দিলেন সারদা। দীর্ঘশ্বাস ত্যাগ করে নির্মলের দিকে তাকিয়ে বললেন, কবিতার খাতায় যে গণিতের কাটাকুটি বেমানান নির্মল। সময় বয়ে চলে আপন খেয়ালে। নিউ দিল্লি স্টেশন থেকে মেদিনীপুরগামী নীলাচল এক্সপ্রেসে বসে আছেন সারদা। প্রায় 27 বছর পরে ঘরে ফিরছেন তিনি। যদিও ঘর নামক আদৌ কিছুর অস্তিত্ব আজ আর আছে কিনা তা জানেন না সারদা। চোখের সামনে ভেসে উঠছে সেই শান্ত শহর, কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাসের উল্টো দিকে ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ির অজস্র দোকান। সারদা ভাবেন, আজও কি সেই দোকানগুলো আছে? আজও নিশ্চয়ই পড়ুয়াদের গুঞ্জনে মুখরিত হয়ে ওঠে কলেজ চত্বর। কলেজ ছুটির পর উল্টো দিকের ফুচকার দোকানে জড়ো হয়েছে ব্রততী এবং তার বন্ধুরা। আগামীকাল থেকে তাদের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। ব্রততী বাদে সবাই বেড়াতে যাবে, তাই আজকের দিনটা মন খুলে বন্ধুদের সঙ্গে উপভোগ করছে সে। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য ওদের দৃষ্টি আকর্ষণ করে। পাশের দোকানে একদল বাচ্চাকে ঘিরে রেখেছে 3 জন কিশোর। একজন কিশোরের হাতে ধরা উজ্জ্বল সোনালি ট্রফি। পাশের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় সে জিতেছে তা স্পষ্ট। বাচ্চাগুলোর অবস্থা দেখে সহজেই বোঝা যায় যে সমাজের অবহেলিত স্তরে তাদের বাস। একটি বাচ্চা অনুরোধের স্বরে ট্রফির মালিকের উদ্দেশ্যে বলছে, দাদা, একবার এই প্রাইজটা ধরে দেখতে দাও না গো। বিদ্রুপাত্মক স্বরে গর্বিত কিশোর বলে, এই ট্রফি এত সস্তা নয় যে সবাই ধরতে পারে। তবে তোর যখন এত ইচ্ছে, তখন একবার তোকে ট্রফিটা ছুঁতে দেব। তার আগে কিন্তু পরীক্ষা দিতে হবে। রাজি তো? দৃঢ়স্বরে মেয়েটি বলল, ঠিক আছে দাদা। 10 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 2। 15-এর সঙ্গে 17 যোগ করলে কত হয়? 32। বেশ কিছুক্ষণ চলল প্রশ্নোত্তর পর্ব। প্রতিবার মেয়েটি আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক উত্তর দিয়ে গর্বিত কিশোরের দর্প ভেঙে চুরমার করে দিল। চোখের সামনে ঘটে যাওয়া এমন সাধারণ ঘটনা দেখে আশ্চর্য হয় ব্রততী। মেয়েটিকে অদ্ভুত রকমের আত্মবিশ্বাসী, উপরন্তু তার উচ্চারণ স্পষ্ট। স্কুলের সঙ্গে যে তার যোগাযোগ আছে তা বোঝা যায়। ব্রততী ভাবে, কে এই মেয়ে? কিন্তু মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে ঘটে একটি নিন্দনীয় ঘটনা। গর্বিত কিশোর মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে। ব্যঙ্গের সুরে বলে, শালা হাব হাতের কত শখ, ট্রফি ধরবে। চাট মাটি, ওটাই তোদের যোগ্য। প্রতিবাদ করতে উদ্যত হয় ব্রততী, কিন্তু তার আগেই বাচ্চাদের দল ছুটে পালিয়ে যায়। দোকানদারের সঙ্গে কথা বলে ব্রততী জানতে পারে বাচ্চাগুলো স্টেশন চত্বরে থাকে। বন্ধুদের ডাকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ব্রততী, কিন্তু তার কানে বারবার বেজে ওঠে আত্মবিশ্বাসী মেয়েটির কণ্ঠস্বর। চোখের সামনে ভেসে ওঠে তার উজ্জ্বল দৃষ্টি। একদিন পরে পাড়ার এক বন্ধুর সঙ্গে স্টেশন সংলগ্ন এলাকায় যায় ব্রততী। সেই আত্মবিশ্বাসী মেয়েটির খোঁজ শুরু করে, কিন্তু মুহূর্তের মধ্যেই চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা তার চিন্তার পটভূমিতে কম্পন সৃষ্টি করে। ব্রততী দেখে সেই মেয়েটি একজনে পার্স ছিনতাই করে ছুটে পালাচ্ছে এবং একজন হাবিলদার তাকে ধরার জন্য ছুটছে। যার গুণমুগ্ধ হয়েছিল ব্রততী, সে চোর। কিছুক্ষণ বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকে ব্রততী। হঠাৎ হাবিলদারকে একা ফিরতে দেখে জিজ্ঞাসা করে, মেয়েটিকে ধরলেন না? না, পালিয়েছে। তবে ধরেও কি লাভ ম্যাডাম? ওর তো কোনো দোষ নেই, বাপ মা শুধু জন্মই দিয়েছে।
খেতে তো দিতে পারে না। ওদের মতো বাচ্চারা যাবে কোথায় বলুন তো? আপনি জানেন ওরা কোথায় থাকে? স্টেশনের পিছনের বস্তিতে। কিছুক্ষণ ভেবে বন্ধুর সঙ্গে বস্তিতে যায় ব্রততী। দেখে একটি বটগাছের নিচে সেই মেয়েটি তার বন্ধুদের সঙ্গে বসে আছে। সদ্য ছিনতাই করা পার্স থেকে টাকা ভাগ করে নিচ্ছে তারা। ব্রততী আশপাশের লোক এবং দোকানদারদের জিজ্ঞাসা করে জানতে পারে মেয়েটির নাম টেপি। তার বাবা রিক্সা চালায় এবং মা লোকের বাড়ি ঠিকেঝি কাজ করে। বাড়িতে দুজন ভাই বোন আছে। টেপি স্কুলে যেত এবং লেখাপড়ায় মন আছে, কিন্তু হঠাৎ করে তার বাবা রিক্সা চালানো ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে ঘুরে বেড়ায়। মায়ের রোজগারে সংসার চলছে না, তাই টেপি স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। ফিরে আসে ব্রততী, কিন্তু টেপির চিন্তা মাথা থেকে সরে না। অনাহার এই দেশের বেশিরভাগ সমস্যার মূল। ব্রততী সেই মূল উপড়ে ফেলার কথা ভাবে। দুদিন পরে আবার স্টেশন চত্বরে যায় ব্রততী। দেখে রিক্সা স্ট্যান্ডের পিছনে দাঁড়িয়ে আছে টেপি। তার চোখ শিকার ধরার উৎসাহে জ্বলজ্বল করছে। এক ব্যক্তির পকেটের দিকে সে হাত বাড়াতে উদ্যত হলে ব্রততী তার হাত শক্ত করে ধরে পিছনে টেনে নিয়ে যায়। চুরি করিস কেন? খাবো কি? খেতে দিলে চুরি করবি না তো? না। চল আমার সঙ্গে, বলে টেপিকে নিয়ে সামনের মুদির দোকানে যায় ব্রততী। চাল, ডাল, আলু জাতীয় খাদ্য সামগ্রী কিনে দিয়ে বলে 5 দিনের মতো খাবার কিনে দিলাম। 5 দিন পরে আমি আবার আসব, ততদিন লোকের জিনিস ছুঁবি না। অতিবাহিত হয় 5 দিন, কিন্তু এই কদিন এক মুহূর্তের জন্য শান্ত হতে পারেনি ব্রততী। একবার খাবারের জোগাড় সে করেছে, কিন্তু নিত্য যোগান কে দেবে? ব্রততী এখনও স্টুডেন্ট, তার নিজের রোজগার নেই। তাহলে পাড়ার সব বাড়িতে গিয়ে সাহায্যের আবেদন করে ব্রততী। বন্ধুদের পরিবারকেও জানায়। কিছু মানুষ মুখের উপর দরজা বন্ধ করে দিলেও বহু মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেন। প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী খাবার কিনে দেবে। 5 দিন পরে আবার খাবার নিয়ে বস্তিতে যায় ব্রততী। খোঁজ নিয়ে জানতে পারে সত্যিই এই কদিন অন্যের জিনিসের দিকে ঘুরে তাকায়নি টেপি। খাদ্যের জোগান হয়, কিন্তু এইবার নতুন চিন্তা ভর করে ব্রততীর মাথায়। টেপি এবং ওর সাথীদের লেখাপড়া আবার শুরু করার ব্যবস্থা করতে হবে। আগের স্কুল তাদের আর ভর্তি নেবে না। সকলের সঙ্গে কথা বলে ব্রততীও তার বন্ধুরা বাচ্চাদের পড়ানোর সিদ্ধান্ত নেয়। স্টেশনে সাইকেল স্ট্যান্ডের বাইরে ত্রিপল বিছিয়ে সকাল ও সন্ধ্যায় শুরু হয় বস্তির বাচ্চাদের ক্লাস। দুপুরে ব্রততী নিজে কলেজ নিয়ে ব্যস্ত থাকে। তত্তর করে এগিয়ে চলে বাচ্চাদের লেখাপড়া। টেপি শেখার ইচ্ছে এবং বুদ্ধিমত্তা ব্রততীকে বারবার আশ্চর্য করে। এর মধ্যে হঠাৎ একদিন টেপি অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় প্রচণ্ড বমি। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় অনাহারের সময় উল্টোপাল্টা খাওয়ার ফলে টেপি জন্ডিসে আক্রান্ত। ডাক্তারের ধারণা জন্ডিস অনেক দিন ধরেই শরীরের ভিতরে চাপা ছিল। শুরু হয় জমে মানুষে টানাটানি।